আবার দেখলাম রেজাল্ট শিটে গসা মাজা হয়েছে এক জায়গায়। ধরো 8 জন প্রার্থী ইলেকশন করেছেন, জানাচ্ছি যে সেখানে শুধু ওভার রাইটিং করা, গসা মাজা করা, আর কোথাও গসা মাজা সেখানে করা নেই। এগুলো অনেকগুলো আমরা পেয়েছি, বিভিন্ন ফেসবুকে আপনি দেখেছেন, নানা জায়গায় আমরা দেখেছি। সেখানে রিকশাওয়ালা, আপনার ট্যাক্সি ড্রাইভার এবং যারা শ্রমিক, তাদেরকে তারা সুপরিকল্পিতভাবে একটা সিন্ডিকেটের মাধ্যমে পয়সা দিয়ে বলেছে এবার আমরা বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, আমরা এখন এবার জামাতকে দেখতে চাই, যে একটা ভাইব তুলেছে। কিন্তু আমি বলতে চাই কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা একটু রং আছে। জামাতকে 71 সালে সবাই দেখেছে, সুতরাং আপনি ওইটাও বলতে হবে। ট্রেনের উপরে দাঁড়িপাল্লা স্লোগান, লঞ্চে দাঁড়িপাল্লা স্লোগান, মানে বাংলাদেশের মানুষ এবার চেয়েছিল মনে প্রাণে নতুন বাংলাদেশ জামাত গঠন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে, গঠিত হয়েছে নতুন সরকার, কিন্তু নির্বাচনের রেশ যেন কোনোভাবেই শেষ হচ্ছে না রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, নির্বাচনে হয়েছে সূক্ষ্ম কারচুপি। তা সত্ত্বেও নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে ফলাফল মেনে নিয়ে সংসদে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। তবে অভিযোগ শুধু কারচুপিতেই সীমাবদ্ধ নয়, আলোচনায় উঠে আসছে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার প্রস্তাবনা নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা। আজকের আলোচনায় আমরা খুঁজব কারচুপির এই অভিযোগ কতটা যৌক্তিক, আর জুলাই সনদের বাস্তবায়ন কি বর্তমান সরকারের অস্তিত্বের জন্য অপরিহার্য। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন প্রকৌশলী হাফিজ খান সোহাইল, বিশেষ সহকারী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক কমিটি। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কর্মপরিষদ সদস্য জামায়াত ইসলামী বাংলাদেশ। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আতিকুর রহমান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। আপনারা একদিকে কারচুপির অভিযোগ তুলছেন, আবার অন্যদিকে বলছেন দেশের স্বার্থে ফল মেনে নিয়ে সংসদে যাচ্ছেন। এই অবস্থান কি স্ববিরোধী নয়? কারচুপির প্রমাণ থাকলে কেন আপনারা আইনিভাবে সেটি মোকাবেলা করছেন না? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, কারচুপির অভিযোগ জামাত ইসলামী করেছে এবং সেই ভিত্তিতে আমরা ইতিমধ্যে কোর্টও গিয়েছি। বেশ কিছু জায়গায় কোর্ট নির্বাচনী ফলাফল এবং তারা বোর্ডটাকে সংকলন করার জন্য নির্দেশ দিয়েছে। আমাদের কাছে বাস্তব তথ্যপত্র যেটি আমরা পেয়েছি, আমাদের নির্বাচনের দিন ভোট সুষ্ঠু হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগটা কিন্তু সুনির্দিষ্ট। বিশেষ করে 50 থেকে 52টি আসনে কারচুপি করে যে দলটি ক্ষমতা এসেছেন, তাতে করে তারা 2/3 মেজরিটি অর্জন করতে পারেন, তার জন্য সুনির্দিষ্ট কিছু জায়গাকে টার্গেট করে এই কাজটি করা হয়েছে। দেখুন, আমি দায়িত্বে ছিলাম আমাদের জামাতের আমির ইলেকশন ঢাকা 15 আসনে, এবং আমি টোটাল ইলেকশনের ফলাফলটা যোগ করার দায়িত্ব আমার উপরে ছিল। আমি রাত 8:30 ফলাফল পেয়ে গেছি প্রায় 120টা কেন্দ্রের, তখন 60টা কেন্দ্র বাকি ছিল। রাত 9টা নাগাদ আমরা পেয়ে গেলাম সব কেন্দ্রের ফলাফল উনি 21,000 সামথিং ভোটে এগিয়ে আছেন, এবং এই ফলাফল শিটটা আমরা ভোট কেন্দ্রের বাইরে থেকে আমরা নিয়েছি, সেগুলো ছবি তুলে আমাদের যারা এজেন্ট তারা আমাদেরকে দিয়েছেন। এই ফলাফল ডিক্লেয়ার করলো রাত 4টার সময়। তাহলে যেই ফলাফলটি ভোট কেন্দ্রে ঘোষিত হয়েছে রাত 8টা, 8:30, কিছুটা রাত 9টায়, বলুন সেই ফলাফলটা কেন রাত 4টা ঘোষণা করতে হলো? ভিতরে আমাদের নেতৃবৃন্দ ছিলেন, তারা সেখানে হুমকি পাচ্ছেন, আক্রমণ হবে সেখানে। আমরা দেখলাম রাত 12টায় যিনি এখন ডিএনসিসির পররাষ্ট্র যাকে নিয়োগ, তিনি ফেস ব্যাপক তিনি মানে দিয়েছেন সমাজ মাধ্যমে, উনি মানে MP হয়ে গিয়েছেন। 21,000 ভোটে যিনি বিজয়ী হয়েছেন রাত 9টা আমরা পেলাম। নিঃসন্দেহে এখানে একটা ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা ছিল, যার জন্যই 4টার সময় ঘোষণা করেছে। আপনারা যেমন ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনার কথা বলছেন, অভিযোগ তুলছেন, বিএনপির কিছু পরাজিত প্রার্থী একই অভিযোগ তুলেছেন। আমি যদি এখন এখানে মিডিয়াকে দায়িত্ব দিই, বাংলাদেশের মিডিয়া আমাদের জাতির দর্পণ। আমরা দেখলাম রাত 9টার পরে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি, বেশ কিছু মিডিয়া আগে ফলাফল ঘোষণা করে দিয়েছেন। যদি বলে ঢাকা 17 আসনে তখনও 20 থেকে 25টা কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয় নাই, তো মিডিয়া জনাব তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন। আবার বহু জায়গায় আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, ডিক্লেয়ার হয়েছে, আবার গণনা বন্ধ করে দিয়ে রাত 2:30, 3টা বলা হয়েছে অমুক প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি যে কেন্দ্রগুলো সেখানে ছিল, কোন কেন্দ্রে কত ফলাফল পেয়েছেন নির্ধারণ করা হয়নি। আবার দেখলাম রেজাল্ট শিটে গসা মাজা হয়েছে এক জায়গায়। ধরো 8 জন প্রার্থী ইলেকশন করেছেন,
দানের শেষে সেখানে শুধু ওভার রাইটিং করা, ঘষা মাজা করা, আর কোথাও ঘষা মাজা সেখানে করা নেই। এগুলো অনেকগুলো আমরা পেয়েছি, বিভিন্ন ফেসবুকে আপনি দেখেছেন, নানা জায়গায় আমরা দেখেছি। সেখানে এক জায়গায় ঘষা মাজা, এখানে আরও অনেক প্রার্থী আছেন, দেখা যায় দানের শীট যেখানে সেখানে রেজাল্ট কত একের জায়গায় 7 করা হয়েছে, অথবা ধরেন যে 3 জায়গায় 9 করা হয়েছে। এইভাবে একটা নির্দিষ্ট ডিজাইন করে আমরা বলেছি ইলেকশন নিঃসন্দেহে দিনের বেলায় সুষ্ঠু ছিল। এক শ্রেণীর কর্মকর্তারা কিংবা যারা আগে থেকে প্ল্যান করেছেন যাতে করে জামাত ইসলামীকে সিট 100 না পাওয়া যায়, যাতে করে বিএনপিকে 2/3 মেজরিটি দিয়ে যা ইচ্ছা তা করার সুযোগ পায়। রাষ্ট্রের ভিতরে একটা অংশ তারা রাষ্ট্রকে ভালো বিবেচনা না করেই তারা 50 থেকে 52টি আসন অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটাকে গণনার ক্ষেত্রে হোক কিংবা আগে ডিক্লেয়ার দিয়ে হোক এই কাজে তারা করেছে। ইতিমধ্যে আমরা ট্রাইব্যুনালে গিয়েছি, আরও আমরা ট্রাইব্যুনালে যাব। আতিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং এর কোনো সুনির্দিষ্ট প্ল্যান জামায়াত ইসলামীরও ছিল কিনা? কারণ পোস্টাল ব্যালট নিয়ে আমরা বিতর্কিত কিছু ভিডিও তো দেখেছি। পোস্টাল ব্যালটের ভিডিওর কোনো ভিত্তি ছিল না, আপনি দেখেছেন। এটি গুজব ছড়ানো হয়েছে, বাস্তব কোনো প্রমাণ সেখানে পাওয়া যায়নি। জামাত ইসলামী আমরা জনগণের সমর্থনে বিশ্বাস করি। দেখুন, যে জামাতকে বলা হতো না জামাতের ভোট নাই, সেই জামাত এবার প্রমাণ করেছে। যে জায়গায় বিএনপি এবং জামাত ইলেকশন হয়েছে, দাঁড়িপাল্লা এবং দানের শীষ 222টি আসনে দেখলাম সেখানে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের ভোট হলো সেখানে 41 থেকে 42% মতো, এবং দানের শীষ সেখানে হলো 50 থেকে 51% মতো। তবে 8 থেকে 9% ডিফারেন্স। আমরা তো মনে করি জনগণ এবার জামাত ইসলামীকে চেয়েছে। জামাতের এই উত্থানের পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? শুনে, এটি জামাতের গঠনমূলক রাজনীতি। জামাত ইসলামী দীর্ঘ 15 বছর আওয়ামী জুলুমতন্ত্রে ছিল, আমাদের নিবন্ধন ছিল না, আমাদের প্রতীক ছিল না, অফিস বন্ধ ছিল, আমাদের লক্ষাধিক কর্মীরা কারাগারে গিয়েছেন, 500 মতো নেতা কর্মীরা আমাদের সেখানে শহীদ হয়েছেন, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমাদের নেতারা অনেক না করে আমাদের চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ 15 বছর যে আমরা নির্যাতন আমরা সয়েছি, জনগণ সিম্পেথা ছিল, এবং বিগত 1.5 বছরে জামাত প্রমাণ করেছে এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত জনগণের প্রত্যাশার আলোকে জনগণ যে বাংলাদেশটাকে চাচ্ছে, জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে এই কারণে যে জামাত ইসলামের পক্ষে সে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে স্বজনপ্রীতি থাকবে না, যেখানে ইনসাফ থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে, এবং মানুষ যেখানে তার একটা মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ পাবে। জামাত ইসলামী তার কাজের মধ্যে দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি না আমরা ডিফারেন্ট, আমরা অন্যদের মতো নই। যদি আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন, এই বাংলাদেশটাকে যে জুলাই অভ্যুত্থানে আমাদের 2000-এর মতো ছাত্র, যুবক, শ্রমিকরা জীবন দিয়েছে, মানুষের যে প্রত্যাশা জায়গাটা, জামাত ইসলামী সেই জায়গাটাকে ধারণ করে মানুষের মনে সে আস্থা জাগাতে পেরেছে বলে আপনি দেখেছেন বাড়ি যাচ্ছে রেলের ট্রেনের উপরে দাঁড়িপাল্লা স্লোগান, লঞ্চে দাঁড়িপাল্লা স্লোগান। বাংলাদেশের মানুষ এবার চেয়েছিল মনে প্রাণে নতুন বাংলাদেশ জামাত গঠন করবে, জামাতের নেতৃত্বে। কিন্তু কিছু একটা বিষয় জামাত ইসলামীকে যাতে আরো এগুতে আমরা না পারি, 50 থেকে 52টি আসন আমাদের মানুষ বিএনপিতে আস্থা রেখেছে। শুনে, আস্থা না, নির্বাচনে বহু ধরনের ঘটনা এখানে ঘটে, মানুষ ভোট দিতেই পারে, এখানে প্রার্থীর বিষয় আছে। বিএনপি আগে তারা ক্ষমতা ছিলেন, আমরা তো মাত্র 1.5 বছর, আমাদের দলটা তো স্বাভাবিক কাজ আমরা করতে পারিনি। আসলে আমরা তো বলা যায় কাজ করেছি সবগুলো, আমাদের বাধ্য হয়ে আমরা গ্রেপ্তার এড়িয়ে আমাদের কাজ করতে হয়েছে। তো বিএনপি যেহেতু আগে থেকে স্বাভাবিক কাজ তারা করতে পেরেছেন, তাদের জুলুম তারা কিন্তু ওপেন তারা কাজ করার সুযোগ পেয়েছেন। আমাদের দলটা গোছানোর বিষয় ছিল, আমাদের যাওয়ার বিষয় ছিল। আশা করি আমরা আরো সুযোগ পেতাম, হয়তো আরো বড় পরিবর্তনের সম্ভাবনা সেখানে আমাদের ছিল। রহমান, জনাব হাফিজ খান সোহেল, যেমনটি জামায়াত ইসলামী তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফল গণনায় সূক্ষ্ম কারচুপি হয়েছে। এই সূক্ষ্ম কারচুপির অভিযোগ কি শুধুই রাজনৈতিক স্ট্যান্ড, নাকি এর পেছনে গভীর কোনো নির্বাচনী ত্রুটিও রয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচককে। সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনাটা কি সমীচীন কিনা তারাই বলবে। তারা যদি চায় আবার ভোট গণনা করুক 300 সিটে, আমাদের কোনো আপত্তি নেই, গো ফর ইট। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। আপনি যদি চান আবার গণনা করে নেন, আপনার কোর্টে যান, দ্যাটস ফাইন। বাট ভাইকে একটা কথা বলি, আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট। ভাই বলে বিএমপি না ভাই, বিএনপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এটা অনেকেই বলে, এটা ঠিক না, নাম্বার 1। নাম্বার 2, জামাত ইসলাম উনি যেটা বলেছেন 1.5 বছরে ওনারা যেটা গুছিয়েছেন, দ্যাটস ট্রু। আপনি দেখেন জামাত ইসলাম ফ্রম দ্য বিগিনিং কি বলেছে, যে তারা পিআর ছাড়া ইলেকশনে যাবে না। তারা আন্দোলনে ছিল রাস্তায় পিআরের জন্য, তাই সমস্ত দলগুলো মিলে, রাইট। এরপরে কি বলল, যে গণভোট আগে না হলে তারা নির্বাচনে যাবে না।
তারপরে কেন এগুলো করেছে? কারণ তারা আরো সময় চেয়েছে, তারা আরো গুছাতে চেয়েছে। আমরা তো দেখেছি ওপেন ক্লিয়ার 32 জন ডিসি জামাতের অ্যাপয়েন্টেড, পুলিশ অফিসার ম্যাক্সিমাম জাপানে অ্যাপয়েন্ট, এবং ইন্টার্ম গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট অংশ জামাতের পক্ষে কাজ করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি জনগণকে, জনগণ যাকে ভোট দিবে তা সেটাই আমরা মেনে নিব, এবং সেটাই প্রতিফলন হয়েছে। উনি বলেছেন যে ওই জামাতের আমিরের যেখানে ইলেকশন হয়েছে ওখানে ভোট কারচুপি, আমি ওখানে ভোট দিয়েছি, আমার ভোট ওখানে ছিল, আমি দেখেছি ওখানে প্রচুর জামাতের লোকজন আছে। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল, আর একটা জিনিস ওনারা করেছেন সুপরিকল্পিতভাবে, রিক্সাওয়ালা, আপনার ট্যাক্সি ড্রাইভার এবং যারা শ্রমিক তাদেরকে তারা সুপরিকল্পিতভাবে একটা সিন্ডিকেটের মাধ্যমে পয়সা দিয়ে বলেছে এবার আমরা বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, আমরা এখন এবার জামাতকে দেখতে চাই, যে একটা ভাইব তুলেছে। কিন্তু আমি বলতে চাই কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা একটু রং আছে। জামাতকে 71 সালে সবাই দেখেছে, সুতরাং আপনি ওইটাও বলতে হবে। আমরা বলি আর সেই জায়গা থেকে হাফিজ খান সোহেল, জামায়াত কি কৌশলের রাজনীতিতে বিএনপির থেকে কিছুটা এগিয়ে? সেটা তো রেজাল্ট পেয়েই গেছি আমরা। কৌশলে যদি এগিয়ে থাকতো তাহলে তারাই ক্ষমতায় থাকতো। জনগণ তো আমরা আমাদেরকে কারচুপির কথা বলে আমরা এখনো বলি ক্ষমতায় না থাকলেও জামায়াত কিন্তু এবার বলা হচ্ছে ইতিহাস সেরা ফলাফল অর্জন করেছে। ওই যে আপনি যে বললেন, ওই যে ভাইব তুলেছেন, আপনি দেখেন 213টা সিট আমরা পেয়েছি, আর 21টা সিট আমাদের বিদ্রোহী প্রার্থীর কারণে জামাত জিতেছে। আমাদের ধারণা ছিল জামাত ম্যাক্সিমাম 45 থেকে 50টা সিট পাবে, যে ওনারা যে 70 বা 75টা পেয়েছে বিকজ অফ দ্যাট। আমাদের 213 প্লাস 21টা সিট যদি আমাদের ওই বিদ্রোহী প্রার্থী না থাকতো আমরা পেতাম। সুতরাং আমাদের বিশ্বাস ছিল জনগণের উপর, জনগণের উপরই আমাদের আস্থা, এবং সূক্ষ্ম কারচুপি যদি করে থাকে জনগণ করেছে, আমরা করিনি। জনগণ ভোট দিয়েছে, আমরা মেনে নিয়েছি। এবং আমরা দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তার বিরুদ্ধে যে সমস্ত প্রচার করা হয়েছে, যে সমস্ত ভাষায় প্রচার করা হয়েছে, যেটা কোনো রাজনৈতিক নর্মসে পড়ে না, তারপরে উনি জামাতের ইফতারিতে গিয়েছেন। এনসিপি যেভাবে আমাদের হোম মিনিস্টার জনাব সালাউদ্দিন আহমেদকে যে ভাষায় কথা বলেছে, তাকে কি বলে ইন্ডিয়ার বানিয়েছে, রয়্যাল এজেন্ট বানিয়েছে, আরও কত কথা বলেছে। কিন্তু তারপরও দেখেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ইফতারিতে গিয়েছে, পজিটিভ কথা বলেছে তোমরা চেষ্টা করলে ইনশাল্লাহ ভবিষ্যতে আসতে পারবে। দ্যাট ইজ দ্য স্পিরিট উই আর লুকিং ফর। 5ই আগস্ট হয়েছে এই কারণে। আপনি যদি সেই আগের বস্তা পশা রাজনীতি করেন, সেই ফরম্যাটে করে, ইটস নট গোনা ওয়ার্ক আউট। বাংলাদেশের মানুষ চায় আপনারা সমালোচনা করবেন যৌক্তিকভাবে, আপনারা আপনি প্রত্যেকটা জিনিস পার্লামেন্টে আনেন, রাস্তায় আনেন, কিন্তু যুক্তিসঙ্গতভাবে, মানুষকে কষ্ট না দিয়ে, তারপরে আপনারা আলোচনার ভিত্তিতে এক পর্যায়ে আসে। তবে একটা কথা আপনাকে না বললেই না, আমাকে আজকে অনেকে অনুরোধ করেছে, কারণ আমি অনেক টকশোতে যাচ্ছি, সালাউদ্দিন ভাইয়ের কথা। তাকে বলা হয় সে নাকি ইন্ডিয়ার রয়্যাল এজেন্ট, সে ইন্ডিয়া নাকি তাকে পেলেছে, যেই ভাইবটা আমাদের প্রবাসী 2 জন সাংবাদিক প্রচার করেছে, যেটা সমস্ত সাধারণ মানুষের মধ্যে একটা প্রচার হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হইল, সালাউদ্দিন ভাই 40 দিন আয়না ঘরে ছিল, এই কথা কেন বলা হয় না? সালাউদ্দিন ভাই কিভাবে ইন্ডিয়াতে গিয়েছে? তাকে ফেলে দিয়ে আসা হয়েছে, কেন উনি আসতে পারেন নাই? বিকজ ইন্ডিয়া তাকে ভিসা দেয় নাই, বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আসার পারমিট দেয় নাই। এই কথাটা কিন্তু কেউ বলে না। উনি বাসা ভাড়া নিয়ে, উনি ওখানে 2-3 বছর জেলে ছিলেন, সেই কথা কেউ বলে না। উনি ওখানে বাসা ভাড়া নিয়ে লুঙ্গি পরে বসেছিলেন, বলে ইন্ডিয়ার গভর্নমেন্ট নাকি তাকে। কিন্তু জনাব হাফিজ খান, বিগত সময় তো আমরা ভারতের হেজিমনি দেখেছি, আমাদের রাজনীতি নির্বাচন নিয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপও দেখেছি। ত্রয়োদশ নির্বাচনের আগেও কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ফিসফাস শুনেছি যে এবার নির্বাচনের পেছনেও ভারতের হাত রয়েছে, কেউ বলে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। আসলে কি হয়েছে? আমি আপনার এই কথাটাকে টোটালি ডিসএগ্রি করি। এবার ইলেকশন, এত সুন্দর ইলেকশনের বাংলাদেশের ইতিহাসে হয় না, একটা মার্ডার হয়নি, কোথাও কোনো গন্ডগোল হয়নি, কেউ বলতে পারবে না এখানে ভোট কেন্দ্রের বাক্স নিয়ে গেছে, দখল করেছে। এবারকার ইলেকশন আমার জানা মতে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন হয়েছে। আর ভারতের কথা বলেন, ভারত এখনো তারা 1 থেকে 50 পর্যন্ত যদি তাদের মিত্র কেউকে মনে করে, সেটা আওয়ামী লীগ, নট বিএনপি। তারা আওয়ামী লীগের বাইরে কাউকে পছন্দ, এখন তারা বাধ্য হয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ, উই আর স্টিল অন দ্যাট পয়েন্ট। এবং আমাদের স্বাস্থ্য সংশ্লিষ্টভাবে যত কিছু হবে আমরা সমানে সমান কথা বলবো। আপনি দেখেছেন আমাদের হোম মিনিস্টার কি বলেছে, এই যে ভারতীয় হাই কমিশনার যে দেখা করতে গিয়েছে, স্টেট বলে দিয়েছে যে আমরা আর কোনো সীমান্ত হত্যাকাণ্ড দেখতে চাই না।
এই কথা কখনো শুনেছেন যে বিগত সরকার অন্তর্বর্তী সরকারের শাসনামলে আমরা বারবার শুনেছি, আমরা কড়া হুঁশিয়ারি দিতেও দেখেছি, কিন্তু সীমান্ত হত্যা কিন্তু বন্ধ হয়নি। বিকজ তারা তো নির্বাচিত ছিল না, সমস্যা তো ওখানে ছিল। আমরা তো আমাদেরকেও কেউ বসিয়ে দেয়নি, আমরা জনগণের প্রতিনিধি। উই হ্যাভ এ গটস টু ডু দ্যাট, উই আর ইলেক্টেড 2/3 মেজরিটি। সো আমাদের যে প্রাউড, আমাদের যে স্ট্রংনেস, এটা তো তাদের মধ্যে ছিল না। সো উই নো হাউ টু ডু ইট অ্যান্ড উইল ডু ইট। এবার কি আশাবাদী হতে পারছেন যে সীমান্ত হত্যা বন্ধ হবে? অবশ্যই বন্ধ হবে, নাহলে আর প্রতি উত্তর পাবে তারা। আপনার রৌমারির কথা মনে আছে, যেখানে আমাদের দুইজন হাবিলদার, ওদের প্রায় 100 লোক মারা গিয়েছিল। হাউ ডাজ ইট ওয়ার্ক? তারা যদি বন্ধ না করে বাংলাদেশ তার প্রতি উত্তর দিবে? আমরা তো মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো না। উই আর নট লাইক দ্যাট। আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করি। কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ ভূ রাজনীতির এক জটিল সমীকরণের মধ্যে আটকে আছে। ভারত, রাশিয়া, চীন সবার সাথে আসলে ভারসাম্যমূলক সম্পর্ক কিভাবে রক্ষা করবে সরকার? ভেরি সিম্পল, আপনার স্বার্থটাকে আগে দেখবেন। আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত সাবজেক্ট, যে সমস্ত দেশ ম্যাচ করবে, উইল গো উইথ দ্যাট। যারা করবে না, আমরা যাব না। ভেরি সিম্পল। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগাগোড়াই বলেছেন, সবার আগে বাংলাদেশ, অ্যান্ড উই আর স্ট্যান্ড অন ইট। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আপনারা একটু সময় দেন, দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। এবং উনি যে সমস্ত অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন, বাংলাদেশ ইতিহাসে কেউ দেখায়নি। আপনি দেখেন, উনি প্রধানমন্ত্রী হয়ে জামাতের ইফতারিতে গিয়েছেন, উনি আমাদের সব জায়গায় যাচ্ছেন। আমরা সবাইকে, এবং আমরাই প্রথম, ওই যে আপনি জুলাই সনদ বলছেন না, আমরাই প্রথম বিরোধী দলকে মৌখিক অফার করেছি যে ডেপুটি স্পিকার দেওয়ার জন্য। আমরা কিন্তু আমরা যে সমস্ত প্রমিস করেছি, আমরা যে সমস্ত জায়গায় স্ট্যান্ড নিয়েছি, আমরা কিন্তু স্টিল অন দ্যাট। আমরা কিন্তু বলিনি এটা করব না। কিন্তু এই ধরনের কথাবার্তা বলে আমাদের সম্পর্কে জনগণকে একটা ভুল ধারণা দেওয়া আপনি সাময়িক করতে পারেন। কিন্তু এনসিপি তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে বিএনপি জুলাই সনদ দিয়ে এক ধরনের ডুয়েল গেম খেলছে। আমি ব্যাখ্যাটা আপনার কাছ থেকে শুনবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দিচ্ছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব হাফিজ খান সোহেল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আজ নিশ্চয় অবগত আছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা প্রশ্নে উচ্চ আদালত থেকে রুল জারি করা হয়েছে। এবং আমরা রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখছি। যেমনটি জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রশ্ন তুলেছেন, যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, কি বলবেন? আমার প্রশ্ন হলো যে আপনি যেটা বলেছেন সুপ্রিম কোর্টে যেটা করা হয়েছে, কে করেছে? বিএনপি করেছে? এই যে রুলটা করেছে, কে করেছে? অভিযোগের তীর তো আমরা দেখছি বিএনপির দিকেই। এটা কি বিএনপির কেউ করেছে? ডু ইউ হ্যাভ এনি এভিডেন্স? আমরা তো করিনি। যে কেউ দেশের নাগরিক করতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আমরা কি, আমাদের কাজটা কি। আমরা তো আমাদের সম্মানিত ভূমিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী আমাদের অ্যানি ভাই, উনি তো বলেইছে পার্লামেন্টের প্রথম দিনে এটা এক্সিকিউট হবে। আমাদের এই বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত সম্মানিত হোম মিনিস্টার সালাউদ্দিন ভাই, উনিও তো বলেছে যে আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলগুলো বিএনপির প্রতি কেন আস্থা রাখতে পারছে না? এনসিপির তরফ থেকে একই ধরনের অভিযোগ করা হচ্ছে। তারা বলছে যে বিএনপি জুলাই সনদ দিয়ে এক ধরনের ডুয়েল গেম প্লে করছে। এনসিপির সমস্যা হয়েছে কি, এদের ম্যাচুরিটির অভাব। এরা ছাত্র ছিল, তাদের আন্দোলনও ছিল, সবই ঠিক আছে, বাট পলিটিক্যালি দে আর ভেরি ইম্যাচিউরড। তাদেরকে অনেক সময় পার করতে হবে, তাদেরকে শিখতে হবে। তারা পাট করে একটা কথা বলে দেয়, ইট ডাজন্ট মেক এনি সেন্স অর ইট ডাজন্ট মেক এনি অ্যাপিল টু দ্য পিপল। হ্যাঁ, আপনি রাজনীতি করার জন্য বলতে পারেন, বাট এন্ড অফ দ্য ডে ইজ নট গোনা ওয়ার্ক আউট। কিন্তু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে সরে আসায় কি বিতর্ক উস্কে গেল? না, আমরা তো কোনো শপথ থেকে সরে আসিনি। আমরা বলেছি যে সেকেন্ড শপথ নিলে প্রথম শপথ চলে যায়। ইটস ভেরি লজিক্যাল। আপনি একটা শপথ নিলেন, তাহলে যারা শপথ নিয়েছে তাদের কি প্রথম শপথ চলে গেছে? এটা কোর্টে গেলে বা তারা বলবে, কিন্তু আমাদের লজিকে মনে হয়েছে ইট ডাজন্ট মেক এনি সেন্স। প্রথম শপথ নিতে এনাফ। আর আমাদের সবচেয়ে বড় যেটা সাবজেক্ট, আমরা যেটা কমিটমেন্ট করেছি, পার্লামেন্ট করবে। আমরা তো বলছি না যে আমরা করব না, বাট আমাদের তো সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। আপনারা ওই বা বিদেশ থেকে লোকজন এনে তাদের মত মতো করে পলিসি তৈরি করবেন, আমাদের সমস্ত নোট অফ ডিসেন্টকে আপনারা ভয়েড নল করে দিবেন, আর আপনারা এক্সপেক্ট করবেন আপনাদের কথা উঠবো আর বুঝবো। দ্যাটস নট গোনা ওয়ার্ক আউট।
ইটস ক্লিয়ার। আপনি লজিক চিন্তা করেন। আমরা ভাই আইন অত বুঝি না, আমি আইনবিদ না, আমি লজিক বুঝি। আপনি একটা শপথ নিলেন, আবার সেকেন্ড শপথ নিলেন, হোয়াট ডাজ ইট মিন? কিভাবে সম্ভব? আপনি একটার মধ্যে সব ঢুকান না, মানা করছে কি আপনাকে? এগুলা হলো উর্বর মস্তিষ্কের রেজাল্ট। আমরা বাইরের থেকে এসে আমরা এই যে বিশেষ করে ইন্টার্ম গভর্নমেন্টে যারা এই সমস্ত দায়িত্বে ছিলেন, তারা ওই এয়ার কন্ডিশন রুমে বসে কৃষকের কথা চিন্তা করেন। তারা চিন্তা করে তাদের সেই মান্দাত্তার আমলের রাজনীতি, সেই সমস্ত ব্যাকডেটেড রাজনীতিতে। তারেক রহমান ইজ চেঞ্জ এভরিথিং। এখন ওই রাজনীতি চলবে। তার মানে অন্তর্বর্তী সরকারকে অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অফকোর্স তাদের ভিতরে যে বিশেষ করে ইন্টারনালি দেয়ার ইজ এ পার্ট, কিছু কিছু ব্যক্তি ছিল তাদের স্বার্থ সংস্থা। আজকে আমি এক জায়গায় শুনলাম যে তারা নাকি অনেক প্রজেক্ট করবে, রেডি করেছে, যেদিনকে তফসিল ঘোষণা করা হচ্ছে ওদিন নাকি মাথায় হাত দিয়ে বসে পড়ছে। এটা কি হইল? আজকে একটা জায়গায় আমি একটা বিগ বিজনেসম্যানের কাছে গিয়েছি, তারা আমাকে বলেছে, শুনেন, হ্যাঁ প্রফেসর ইউনূস সাহেবের নিয়ত ভালো ছিলেন, ইনি যা বলেছেন করেছেন। আমাদের অনেক সাংবাদিকরা তার সম্পর্কে অনেক উল্টাপাল্টা বলেছে যে উনি নির্বাচন দিবে না, উনি কোনোদিন কিছু ত্যাগ করে না, এগুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উপর ট্রাস্ট করেছে এবং উনিও করেছে, এবং ফাইনালি বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বাংলাদেশের মানুষ তার প্রতিফলন ঘটিয়েছে। এখন আমাদের দায়িত্ব হবে বিরোধী দল সরকারি দল মিলে একসাথে দেশকে এগিয়ে নেওয়া যায়। এখানে সস্তা রাজনীতি করতে পারেন, বাট ইটস নট গোনা ওয়ার্ক আউট। এটা মানুষ নিবে না। বিশেষ করে জেনজি তো নিবেই না, জেনজি এগুলা লাইক করে না। অ্যাডভোকেট আতিকুর রহমান, একদিকে বিএনপি বলছে যে তারা ধাপে ধাপে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবকিছু বাস্তবায়ন করবে, তারপর আসলে জামায়াতে ইসলামী কেন আস্থা রাখতে পারছে না? আর এই যে রুল জারি হলো, এর পেছনে আসলে বিএনপি আছে কি? যেমন প্রশ্ন তুলেছেন হাফিজ খান, সেই প্রশ্নের উত্তর নিতে চাই আপনার কাছ থেকে। এবং আরেকটি বিষয় তিনি প্রশ্ন রেখেছেন যে প্রথম শপথ নেওয়ার পরে দ্বিতীয় শপথ যখন নেওয়া হয় তখন প্রথম শপথ চলে যায়, বিষয়টি কেমন? জি ধন্যবাদ। এই যে কথাটা আজকে বিএনপি বলতে 3 মাস কেন বলেননি? টোটাল মেজরিটি পাওয়ার পরে সংবিধানের ব্যাখ্যা পরিবর্তন হয়ে যায়, এটা বাংলাদেশের দুর্ভাগ্য। বিরোধী দল থাকলে সংবিধান বুঝে একরকম, আর গভর্নমেন্টে আসলে বুঝলে আরেক রকম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে 2011 সালে বলেছেন, 2011 সালে যে বিএনপি ক্ষমতা আসলে সংবিধান ছুঁড়ে ফেলা হবে। এখন আপনি ডকুমেন্ট পাবেন, নেট সার্চ দেন। এবং যেই সংবিধানকে বিএনপি বলেছে যে এটা একটা আওয়ামী লীগের ইশতেহার হয়ে গেছে, এখন এসে বিএনপি যখন মেজরিটি পেল, এখন ব্যাখ্যা আরেক রকম হয়ে গেছে। 13ই নভেম্বর যে অধ্যাদেশটা অনুমোদন হলো, 3 মাস পরে এসে, আচ্ছা এটাকে আপনি বললে মানুষ বুঝবে না যে রিটটা কারা করিয়েছে, রিটের শুনানিটা কারা করেছে? আমি নিজেও সুপ্রিম কোর্টের লয়, আমরা আদালত পাওয়া গেলে বুঝি, কোর্টে হিয়ারিং করা বুঝি যে এখানে সামথিং ডিফারেন্স। দেখুন 3 মাস পরে এসে এই কাজটা করা হলো। ওনারা একদিকে ডেপুটি স্পিকার অফার করছে, আরেকদিকে ওনারা সেই গণভোট নিয়ে নানা ইস্যু এবং যে 30টি বিষয় ঐক্যমত হয়েছে সেটাও কিন্তু রুলের ভিতর বলা আছে। এখন যদি কেউ কোশ্চেন করে যে মানে আমাদের বিএনপি তারা 70% মানুষের গণভোটের প্রতি আস্থা নাই, এই গণভোটের লোকেরাই বিএনপিকে ভোট দিয়েছে না, তো একই জনগণের ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবেন? আর গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কারণেই তো এটা গণভোট হয়েছে। যেহেতু একটি বড় দল তারা সেখানে ভেটো দিয়েছেন কিংবা তারা অভিযোগ দিয়েছেন, তার মানেন না, যার জন্যই তো গণভোট। আমরা শুরু থেকে বলে এসেছি যে বিএনপি আসলে তারা গণভোট চাচ্ছেন না, তারা আইনি ভিত্তিও চাননি। দেখুন এখন আইনি ভিত্তি হওয়ার পরও তারা এখন জনগণ আদালতে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছেন। বলুন তো শেখ হাসিনা পতন কেন হয়েছে? কোটা কমিয়েছে কি শেখ হাসিনা? আদালত কমিয়েছে, কমিয়েছে আদালত, দায় নিতে হয়েছে কিন্তু শেখ হাসিনাকে। এটা বুঝতে হবে। আপনি যখন কোনো রাজনৈতিক ইস্যুকে আদালতে নিয়ে যাবেন আর জনগণকে বল, জনগণ কিছুই বুঝে না, এই যে একটা জনগণকে অবুঝ বাবার মানসিকতা রাজনীতিবিদদের, এটাই কিন্তু একটা দলকে ডুবাতে পারে। আমি তো মনে করি বিএনপি আজকে তারা নিজেরা ডোর ওপেন করে দিয়েছে। টুডে অর টুমোরো এই অবস্থা যে বিএনপি করেছে,
এর প্রায়চিত্ত কড়ায় গন্ডায় বিএনপিকে দেওয়া লাগবে। ধন্যবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে আমি একটু শেষ করি। হাফিজ খান সোহেলের আমি শেষ কাছ করে থেকে, দেখুন। তারপর আমি আপনার কাছে ফিরবো। জনাব হাফিজ খান সোহেল, যেমনটি বলা হচ্ছিল যে এই সব কিছুর পেছনে আসলে বিএনপি জড়িত, এবং জামায়াত যেমনটি বলছে যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনারা আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন, কি বলবেন? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমাদের তো 2/3 মেজরিটি আছে, ওয়াই শুড উই নিড টু গো টু দ্য আদালত? উই ক্যান ডু এনিথিং ইন আওয়ার পার্লামেন্ট। আমরা যদি চাই আমরা যা কিছু তাই করতে পারি, আমরা আদালতে কেন যাব? এটা কি মেক সেন্স করে কোনো? আমরা যদি ওরকমই মনোবৃত্তি হবে, তাহলে আমাদের দলের প্রধান জামাত ইসলামের ইফতারে কেন যাবে? আমাদের যদি ওই মনোবৃত্তি হয়, তাহলে আমাদের হোম মিনিস্টার এনসিপি যেখানে এত বাজে মন্তব্য করেছে, তারপরে ওখানে যে তাদের পক্ষে তাদেরকে উইশ কেন করে? আমরা তো চাই দেশের উন্নতি। আপনার গোলটা কি? হোয়াট ইজ ইউর গোল? আপনি কি এটাকে এক্সিকিউট করতে চান? আপনি কি সত্যিকার অর্থেই জুলাই বিপ্লবকে, মানুষের ধারণাটাকে আপনারা কি সাংবিধানিকভাবে করতে চান? যদি করতে চান, পার্লামেন্টে আসতে হবে, নেগোশিয়েট করে এটা করতে হবে। এবং আমরা তো বলছি না যে আমরা করব না, কিন্তু আপনি আগাম বাড়িয়ে যে সমস্ত কথা বলছেন, রাজনীতির জন্য বলতে পারেন, বাট মানুষ এগুলো বুঝে। আর আপনি জামায়াত ইসলামী সরকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করার কারণেই বিগত 16 বছর দেশে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। বিগত সময়ের ট্রমাটাই কি এখন কাজ করছে তাহলে? নাও, আমরা খুব ক্লিয়ার কনসেপ্ট আমাদের। আমরা জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণ আমাদেরকে তাদের সেবক নিয়োগ করেছেন। আমরা জুলাইকে ধারণ করি। আমরা যে কমিটমেন্ট করেছি আমরা করব, তবে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো আমরা করব না। ধন্যবাদ জানাচ্ছি হাফিজ খান সোহেল, অ্যাডভোকেট আতিকুর রহমান। এখন এই জায়গায় আমাদের সমস্যা, নোট অফ ডিসেন্ট দিয়েছেন বলেই তো গণভোট হয়েছে না। যেহেতু সব দল একমত না, এই জন্য জনগণের কাছে ভোটটা সেখানে গিয়েছে। আর 70% জনগণ যখন নোট অফ ডিসেন্ট বিষয়গুলোকে ইগনোর করে যখন মতামতটা দিয়েছে, যদি এখন আপনি আবার সেই গণভোটের প্রশ্ন তো নিশ্চয়ই জনগণ তৈরি করেনি। জি, গণভোটের যে প্রশ্ন ছিল সেটা তো নিশ্চয়ই জনগণ তৈরি কেন করেনি। জনগণ তৈরি করেনি? আচ্ছা, যদি এখন কোশ্চেন করি আপনাকে, অন্তর্বর্তীকালীন সরকার কে তৈরি করেছে বলুন? এখন যদি কেউ প্রশ্ন করে এসে, যদি আবার একটা হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কেন অবৈধ হবে না, বলেন এই দায় কে নিবে? যদি কেউ বলে যে কেন শেখ হাসিনাকে জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, এটা আমরা কি চাই, এটা আমরা রুলস পিটিশন দায়ী করতে চাই, তখন বলেন ওনারা কোথায় যাবেন? যদি কেউ কোশ্চেন করে যে ইলেকশনটা কেন হলো, আমি অন্তর্বর্তী সরকারকে মানেন, তার ইলেকশন মানেন, তার ভোট মানেন, আপনি গণভোটটা মানতে চান, এই যে দ্বিচারিতা আপনার কাজ কেন আপনি করলেন? আপনি সব না মানেন, কেন ইলেকশন দেওয়া হলো বলুন? এই জুলাই সনদের কারণেই তো আপনার ইলেকশনটা ফেব্রুয়ারি মাসে 12 তারিখ হলো। যদি এই সনদটা না হতো, আমি ইলেকশন কোথায় পেতাম? তবে কি জুলাই সনদ বাস্তবায়নের সাথে সরকারের বৈধতাও সম্পর্কিত? অবশ্যই, অবশ্যই, কেন বলতে হবে না? যদি আপনি এখানে কোশ্চেন তোলেন, আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আতিকুর রহমান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের সাথে কি সরকারের বৈধতা সম্পর্কিত? অবশ্যই বৈধতা সম্পৃক্ত। সেটা কিভাবে? দেখুন, জুলাই সনদের ভিত্তিতে তো আমরা ইলেকশনটা আমাদের হয়েছে। দেখুন, জামাত ইসলামী আমরা আগে থেকে বলেছি, আমাদের দলীয় আমিরও বলেছেন যে যদি আগে গণভোটটা না হয় তাহলে জুলাই সনদটা অর্থহীন, মূল্যহীন হয়ে যাবে। দেখুন, তাই হচ্ছে। যদি আজকে গণভোট আগে হয়ে পরে ইলেকশনটা হতো, তাহলে আজকে কিন্তু গণভোট নিয়ে কিংবা এই জুলাই সনদ আদেশ নিয়ে 3 মাস পরে এসে কেউ কিন্তু কোর্টে যাওয়ার সুযোগ সেখানে পেত না। দেখুন, আমরা শুরু থেকেই বলে এসেছি, এবং এটা আমাদের জনগণের ধারণা যে এই বড় দলটি তারা আন্তরিকভাবেই তারা আসলে সংস্কার চাচ্ছেন না, ওনাদের মতো করে চাচ্ছেন। দেখুন, এই যে উনি পিয়ার নিয়ে কথা বললেন, যদি বাংলাদেশে আজকে পিয়ার সিস্টেম ইলেকশনটা হতো তাহলে কিন্তু ক্ষমতা ভারসাম্য থাকতো। এই যে এখন বলে না জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়ে দিছে, আপনার 50 থেকে 52টি আসনে মানে 90 থেকে 5000 ভোটে আমরা হেরেছি। দেখেন কতগুলো সিট ডিফারেন্স সেখানে হয়ে গেল। যদি আজকে পিয়ার সিস্টেম থাকতো তাহলে জামাত 120 আসন জামাত জোট, বিএনপি 150 সিট পেত, এটা ক্ষমতা ভারসাম্য হতো। তখন গণভোট নিয়ে আজকে যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে জুলাই সনদ প্রয়োজন নাই, আমরা মেনেছি কেন, ইলেকশন তাহলে হবে না, নানা কথাবার্তা বলছেন না, তখন এই কথাগুলো ওনারা কিন্তু বলার সুযোগ সেখানে পেতেন না। ওনারা তখন যৌক্তিক জায়গায় তারা সেখানে আসতেন। এবং উচ্চকক্ষ গঠন নিয়েও কিন্তু আমরা দেখেছি এখনো বিতর্কের অবসান হয়নি। ওনারা বলেছে ওনারা আপার হাউসে ওনারা পিয়ার মানেন। এখন ব্যাখ্যা দিচ্ছেন কি যে আমরা
মানি ভোটের আলোকে আমরা মানি না, মানে সেখানে আপনি আরেকটা ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছেন। আসলে বাংলাদেশে হচ্ছে কি 15 বছরে আওয়ামী লীগের ফ্যাসিবাদের যেটা বুথ আছে যেতে সময় লাগবে, যারাই যখন মেজরিটি পেয়ে যান তারা তখন ক্ষমতাকে অনেক বড় মনে করেন। দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশে 75-এ 15 আগস্টের ঘটনা ঘটেছে, সুবিধা পেয়েছে কিন্তু বিএনপি, তখন তারা দল গঠন করেছে এবং ঠিকই কদিন পরে আওয়ামী লীগকে তারা ওয়েলকাম জানিয়েছে শেখ হাসিনাকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মর্মান্তিক তাকে শহীদ হতে হলো। 90-এর গণ অভ্যুত্থান হলো, সুবিধা হয়েছে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে এবং তাদের সেই রাজনৈতিক অবস্থার কারণে এবং জামাত তখন নিঃশর্ত বিএনপিকে সমর্থন দিয়েছে। দেখা গেল তাদের রাষ্ট্র পরিচালনার যে দিকগুলো ছিল আবার 96-এ আওয়ামী লীগ আসার সুযোগ কিন্তু পেয়ে গেছে তাদের রাষ্ট্র পরিচালনার অদূরদর্শিতার কারণে। দেখুন এখনও আবার কি হয়েছে, এখনও আবার অভ্যুত্থান হয়েছে, ক্ষমতায় কিন্তু বিএনপি এসেছে। এখন যদি তারা আবার যদি আপনি জুলাই সনদকে এখন স্বীকার না করেন, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি এখন দেখতে পাচ্ছি না আমরা এখানে যিনি এখন আমাদের আইনমন্ত্রী তিনি তো আগে বলেছেন তার নির্বাচনী ক্যাম্পেইনে যে জামাতের পক্ষ থেকে মানে আশা হয়েছিল, আমি বলছি না, নিষিদ্ধ কোনো দলকে করা যাবে না। আমরা তো মনে করি এই বড় দলটি ক্ষমতা আসার আগে তারা এমন কিছু জায়গায় তারা মুচলেখা দিয়েছেন। এই দেখুন আপনার আগামীকাল রায় হবে একটা মামলা, রামপুরা পুলিশ গুলি করেছে, সরকার পক্ষে বলছে আমরা সময় চাই। আর অবাক মানুষ চাচ্ছে যে রায় আর তারা সেখানে সময় চাচ্ছেন, তার মানে এখানে কি বলুন তো আপনি, তারা সিপোসি করে সরিয়ে দিলেন নানা জায়গায় যেখানে যেখানে একটা গতি ছিল যাতে গতিগুলোকে থামিয়ে দেওয়া যায়, মানে বিচার হবে ঠিক আছে কিন্তু আস্তে রয়ে শোয়ে 1 মাসের বিচার 1 বছরে হবে, ওই কাজ সেখানে কিন্তু হয়ে যাচ্ছে। মানে মানুষের ধারণা যে তারা যে এগ্রিমেন্ট নিয়ে ক্ষমতায় এসেছে তারা আস্তে আস্তে আওয়ামী লীগকেও আগের মতো যেভাবে জিয়াউর রহমান করেছেন ভুক্তভোগী বিএনপি সাফার করেছে, এবারও যদি তারা জুলাই সনদ থেকে অবজ্ঞা করে যদি আবার আওয়ামী লীগকে আনার কোনো পরিবেশ তৈরি করে দেবে, মনে রাখবেন এর কিন্তু প্রায়শ্চিত্ত আবার বিএনপিকে ভোগ করতে হবে আর জনগণ আমরা সেখানে তাকিয়ে দেখব। আমরা মনে করি এই জুলাই সনদে 70% মানুষ তারা যে সমর্থন দিয়েছে এর প্রতি সম্মান দেখানো উচিত। কোনো চল চাতুরি না করে আইনের ব্যাখ্যা দিয়ে কিংবা ভিন্ন ধরনের ছাতাকে খুলে দিয়ে এভাবে হবে না, জনগণ খুব ভালো করে বুঝে। আমরা মনে করি এদেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে রুখতে হলে যেই লম্বা সময় নিয়ে সালাউদ্দিন সাহেব গেছেন না, সেখানে আপনি সাক্ষ্য দিয়েছেন তো যে 30টা বিষয়ে আপনি ঐক্যমত সেখানেও আবার মানে রুলে নিয়ে আসা হয়েছে, তার মানে কি বলুন তো আপনার ওনার সেগুলো এখন চাচ্ছেন না, মানে এখন আমরা মেজরিটি পেয়ে গেছি তো আমরা যা বলি তাই। তো মেজরিটি পেয়েছেন আপনি ভোট পেয়েছেন 50% আর 70% মানুষ তো ভোট দিয়েছে হলো কি মানে বিএনপির লোকেরাও গণভোটে হাঁ দিয়েছে, তো সেটাকে আপনি না মানেন, ভোট মানেন কিন্তু আপনি সনদ মানেন না, এই যে একটা আমরা দ্বিমুখী চরিত্র এগুলোকে মানুষকে আসলে বোঝানো যাবে না। বিএনপি কি এই মুহূর্তে আসলে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অ্যাডভান্টেজ নিতে চাইছে? অবশ্যই না। আমরা তো নিতে চাইলে আমরা স্টেট বলতেই পারতাম যে আমরা এটা করব না। আমরা কি বলেছি সেটা? আমরা তো বলিনি, আমরা তো বলছি করব স্টেপ বাই স্টেপ। আর উনি বারে বলতেছে গণভোটের কথা। এই গণভোটের আগে যে সনদ যে 30টা বা যতগুলো কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে ওখানে নোট অফ ডিসেন্ট কই গেছে? আমরা তো সাইন করেছি ইনক্লুডিং নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্টগুলোকে ভয়েড করে নল করে তারা তাদের ইচ্ছা মতো, বিশেষ করে ওই রিয়াজ রহমান সাহেব আর ওই কিছু মানে মানে আত্মঘোষিত তাত্ত্বিক লোকজন যাদের কোনো মানে দেশের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই, তারা উড়ে এসে জুড়ে বসে মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে তাদের পার্সোনাল মতামতকে চাপিয়ে দিয়েছে। তা উই ক্যানট টেক দ্যাট। আমরা দেশের মানুষের রাজনীতি করি, আমরা দেশের মানুষের কথা বলতে চাই। আমরা কখনোই বলি না জুলাইকে আমরা অস্বীকার, আমরা কখনোই বলি না আমরা এটা মানি না, আমরা অবশ্যই মানব। আমরা যেগুলাতে কমনলি আমরা যেটাকে অরিজিনাল সাইন করেছি ইনক্লুডিং নোট অফ ডিসেন্ট, উইল ফলো দ্যাট। আরো দুটি প্রশ্ন রেখেছে আতিকুর রহমান, বিএনপি এমন কোনো জায়গায় কোনো মুচলেকা দিয়েছে কিনা কিংবা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে কিনা? শুনেন, আমরা বিএনপির 500-র উপরে লোক এই 5ই আগস্টের আন্দোলনে মারা গেছে, আর আমরা গত 17 বছর সাফারার। আমাদের 70 লক্ষ মামলা, আমাদের ছেলে পেলে রাস্তায় রাস্তায় ঘুরেছে, বনে জঙ্গলে ঘুমিয়েছে। আপনি কি মনে করেছেন আমরা কি মানে আমাদের কি কেউ মানে হাতে ধরে দিয়েছে? নো। আমরা কোনো মুচলেকা শব্দই বিশ্বাস করি না। আমরা হ্যাঁ আমরা মুচলেকা দিয়েছি জনগণকে, বাংলাদেশের জনগণ আমাদেরকে যা বলবে আমরা তাই করব। ওই কোনো পরাশক্তির কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নাই।
আমাদের একমাত্র দায়বদ্ধতা আমাদের জনগণের কাছে। জনগণের যেটা ভালো আমরা সেটাই করব। এখানে আমরা কারো কাছে মাথা নত করব না। তবে এটাও ঠিক আমরা কারো সাথে বৈরিতাও করব না। আমাদের যে রাইট, আমাদের যে দাবি বা আমাদের দেশের সবার আগে বাংলাদেশ যেটা, উইল ইমপ্লিমেন্ট দ্যাট, উই উইল নট অ্যাকসেপ্ট এনিথিং এলস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? এই তো কয়েকদিন আপনি দেখেন না, ইন্ডিয়ার কোনো এয়ারলাইন্স টাকা দেয় না, আমরা বন্ধ করে দিয়েছি না? কই, এটা তো কেউ বলে না। বিএনপি ক্ষমতায় এসেই বলেছিল যে এবার দলীয়করণের সংস্কৃতির অবসান ঘটবে, কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণ থেকে শুরু করে 6 সিটিতে প্রশাসক নিয়োগ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে। এবং দলীয়করণের সংস্কৃতি থেকে কি আদৌ বের হওয়া সম্ভব? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যে দলীয়করণ বলছেন, বিএনপি নির্বাচিত সরকার জনগণের দ্বারা, রাইট? সেবক বলেন, সরকার সেবক বলেন। তা বিএনপি কাকে নিয়োগ দিবে এখানে? বিএনপিকে তো মানুষজন ভোট দিয়ে এনেছে, তাই না? তারা তো ভোট দিয়েছে বলেই তো আমরা জনগণের সেবক হতে পেরেছি। তো তারা তো একটা দায়িত্ব দিয়েছে আমাদের। তা আমাদের যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা যেটা ভালো মনে করছে সেটা করছে। যদি এটা আপনাদের পক্ষে বা আপনারা মনে করেন এটা ঠিক না, সেটা 3 থেকে 6 মাসে আপনি রেজাল্ট পাবেন, বা এটা আপনারা পার্লামেন্টে তো তুলেন। কিন্তু আমি মনে করি আমাকে যখন আপনি দায়িত্ব দিবেন, আমাকে তো এক্সারসাইজ করার সুযোগ দিতে হবে। আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা রাইট, আমি করেছি। জনগণ তো আমাকে দায়িত্ব দিয়েছে। তাহলে কি পুরনো সংস্কৃতিরই পুনরাবৃত্তি হবে যে নতুন দল ক্ষমতায় এলে সবকিছু খোল নলচে পাল্টে যাবে? নো, প্রশ্নই আসে না। আপনাকে দেখতে হবে আমরা যেগুলো করছি সেটা লজিক আছে কিনা, এবং তাদের অ্যাক্টিভিটিস নিরপেক্ষ কিনা, তাদের অ্যাক্টিভিটি জনবান্ধব কিনা, এটা আপনাকে দেখতে হবে। বিএনপি করে বলেই আপনি তাকে সাইড করে দিবেন? নো, আপনাকে দেখতে হবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা দলীয়ভাবে কাজ করছে না, জনগণের জন্য কাজ করছে। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে সে কি দলের, দেশের স্বার্থে কাজ করছে না দলের স্বার্থে? আপনারা যদি সেটা দেখাতে পারেন, দেন উই ক্যান ডিসকাস। অ্যান্ড আমি তো মনে করি শক্তিশালী বিরোধী দল 73-75টা সিট তো কম না। আর আচ্ছা, আরেকটা কথা বলি, ওই যে আপার লেভেল যেটা বলেছেন, আমি বলতে চাই আপনার এই অনুষ্ঠানে, আমাদের দেশে এসে রাজনীতি করার সুযোগ খুবই কম। আমরা প্রবাসে অনেক আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে প্রথম আওয়ামী লীগকে আমরাই প্রতিহত করেছি। আমাদের দাবি থাকবে প্রবাসের একটা অংশ আপার পার্লামেন্টে দিতে হবে, এটা আমার দাবি, কারণ এটা আমরা ডিজার্ভ করি, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বলতে চাই, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যেটা ছিল এখন যেটা শাহজালাল হয়েছে, এটা তো ইন্টার্ম গভর্নমেন্টের উচিত ছিল এটার নামটা চেঞ্জ করা। প্রবাসীরা আমাকে রিকোয়েস্ট করেছে, আমাদের প্রবাসীদের দাবি সমস্ত প্রবাসীর পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ফিরিয়ে আনতে হবে, কারণ এটা আমাদের অযৌক্তিক কোনো দাবি না, এটা লিগ্যাল। ছোট করে একটা বিষয় শুনতে চাই, আমরা দেখছি নানা বিষয় নিয়ে তো বিতর্ক চলছে। এই সঙ্গে রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে, এনসিপির তরফ থেকে, জামায়াত ইসলামীর তরফ থেকে একই দাবি জানানো হয়েছে, এবং প্রশ্ন তোলা হয়েছে যে আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতিকে রক্ষায় কেন বিএনপি অনড় অবস্থানে রয়েছে কিংবা ঢাল হিসেবে কাজ করছে। আচ্ছা, আমি যদি আপনার প্রশ্নের উত্তর দেই, রাষ্ট্রপতি কি কাজ করেছে দেশের বিরুদ্ধে এই মুহূর্তে, সেই রাষ্ট্রপতি থাকার পরে 5ই আগস্টের পরে এই পর্যন্ত উনি কি কাজটা করেছে সরকার বিরোধী বা সরকারের বাইরে? এই বিষয়ে যদি 2-4 লাইন মন্তব্য যুক্ত করতে চান। দেখুন, তার আগে আমি বলছি, উনি যে বললেন যে আলী রিয়াজ সাহেবের কোনো কন্ট্রিবিউশন নাই, আলী রিয়াজ সাহেব বসে ওনারা গিয়েছেন না, ডক্টর খলিল সাহেব বলুন কন্ট্রিবিউশন কি? কিন্তু সুনির্দিষ্ট বিষয়ে 2-4 লাইন বলেন। ডক্টর খলিল সাহেব তো কোনো ভূমিকা রাখেন নাই। তো যে খলিল সাহেব ছিলেন উপদেষ্টা, তাকে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী বানালেন, বলেন কিসের ভিত্তিতে বানালেন? আলী রিয়াজ সাহেব সংস্কার, আলী রিয়াজ সাহেব আপনার অপছন্দ, ডক্টর খলিল সাহেব পছন্দ হলেন কোন কারণে? দেখুন, দ্বিতীয়, এই রাষ্ট্রপতিকে নিয়োগ ফ্যাসিবাদের সময় হয়েছে, এই যে এত গণহত্যা হলো, উনি কোনো কথা বলেছেন বলুন তো? অভিভাবক ছিলেন রাষ্ট্রপতি বাংলাদেশের, এতজন মানুষ গুলি করে মেরে গণহত্যা চালানো হলো, যে রাষ্ট্রপতি একটা শব্দ উচ্চারণ করেননি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাফিজ খান সোহাইল। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।